নির্দেশ দেয়। শুনুন, চুপ করুন, আগে শুনবেন, আগে চুপ করুন, তারপর শুনবেন। আমি আজকে নয়, 40 বছরের। শুনুন, মানে 15 বছর ধরে এত চুরি করেছে, যেখানটাই ইচড়াতে যাচ্ছি খালি বেরোচ্ছে। আজকে তো 2-4টা জেলে যাচ্ছে। আর এগুলো যদি ঠিক মতো ভাবে ধরা পড়ে, পশ্চিমবাংলায় স্যার একটাও জেলে বিন্দু ফেলার জায়গা থাকবে না, জেল বাড়াতে হবে আপনাকে স্যার, এদেরকে যদি ধরতে হয়। আমাদেরকে যেতে দেননি, আমাদের পরিষেবা তো দূরে থাক, পঞ্চায়েত অফিসে কোনোদিন বসতে দেননি। আপনারা পারবেন? আপনারা কখনো, আমরা তো 5 বছর নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম, 69 জন এই সদনে। একটা প্রশাসনিক বৈঠকে আমাদেরকে ডেকেছেন? একটাও কোনোদিন ডেকেছেন? কিন্তু আমাদের এই সরকার এই 4 তারিখের পর থেকে আপনাদেরকে আমরা হলফ করে বলতে পারি, প্রত্যেক সদস্যের বাড়িতে আমন্ত্রণ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, এই হচ্ছে সরকার, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই দিলীপ বাবুর কথা বলছেন না, যিনি আজকে মন্ত্রী, উনাকে উত্তরবঙ্গে মেরে ফাটিয়ে দিয়েছিল সমীর বাবু। কোথায় ছিলেন? কোথায় ছিল আপনারা এই সদস্যরা যখন এই দিলীপ বাবুকে মেরেছিল উত্তরবঙ্গে? কোথায় ছিলেন? উনারা ডিম খেতে পছন্দ করেন, ডিম দেবে না কেন? জনগণ ডিম দিচ্ছে। উনারা নিতাইয়ের ভোগ পছন্দ করেন না, উনারা ইস্কনের মন্দির যেতে পছন্দ করেন না, উনারা মসজিদে যেতে পছন্দ করেন, উনারা অন্য কিছু পছন্দ করেন। তো তার জন্য উনারা ডিম খাবেন না তো কি খাবেন? এটা তো আমরা দিই না ডিম। আমাদেরকে আপনাদের ডিম দিলে তো কি দেবো? ওনাদেরকে তো ডিম দেবেন, ডিম দিতেই হবে। আমরা যারা বিধায়ক আছি, আমাদের পরিবারের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমরা বেসরকারি উদ্যোগে যাই, এটা আমাদের বন্ধ করা দরকার। কারণ এর ধরনের রিপোর্ট দেখা গিয়েছে, বিগত 17তম বিধানসভায় একটি বিধায়ক, তার স্ত্রীর সন্তান হয়েছিল, তার সন্তান প্রসবের খরচ 6 লক্ষ টাকা দেখিয়েছিল, পেপার পত্রিকা এসেছিল। স্বাস্থ্যমন্ত্রীকে আমি বলবো, আপনি এটা স্পেশাল আরো উদ্যোগ নিন। অভয়াকে যেভাবে তার প্রতিষ্ঠানের মধ্যে ডিউটিরত অবস্থায় তাকে খুন করেছে, যারা যারা যুক্ত, একটা হলো ছাড় পাই, দ্রুততার সাথে শর্ট টাইমে আমাদের বাড়ির কন্যা অভয়ের বিচারের ব্যবস্থাও আমাদের স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে, এই আশা আমি করবো। ধন্যবাদ স্যার। কিন্তু সদনে বিগত 5 বছর আমি ছিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যেভাবে আমাদের এই সমীর বাবুর অর্থাৎ বিরোধী বেঞ্চ থেকে, বিরোধী থাকা অবস্থায় আমাদের মেরে পাঞ্জরা ছাড়িয়ে দেওয়া হয়েছে, হসপিটাল করা হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। আমাদের সরকার অর্থাৎ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের সরকার, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি যে বার্তা দিয়েছেন, সেই সদনকে আমরা আশা করব কলুষিত হতে দেব না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেই দিক নির্দেশ দেয়। শুনুন, চুপ করুন, আগে শুনবেন, আগে চুপ করুন, তারপর শুনবেন। আমি আজকে নয়, 40 বছরের। শুনুন, ধৈর্য ধরুন, অনেক আছে। আমাকে স্পিকার মহোদয় কেবলমাত্র 10 মিনিট দিয়েছে, হবে না, অনেক ইতিহাস আছে ইনাদের। ইনারা অনেক বড় বড় কথা বলে গেলেন। সমীর বাবু বললেন, আমি ওনাকে ব্যক্তিগত শ্রদ্ধা করি, উনি পঞ্চায়েতের চেয়ারম্যানও ছিলেন। তো যাই হোক, ধন্যবাদ জানাই সমীর বাবু। মানে চোরেরা শুনে ধর্মের কাহিনী, সেরকম হয়ে গেল এই সদন। মানে 15 বছর ধরে এত চুরি করেছে, যেখানটাই ইচড়াতে যাচ্ছি খালি বেরোচ্ছে। আজকে তো 2-4টা জেলে যাচ্ছে। আর এগুলো যদি ঠিক মতো ভাবে ধরা পড়ে, পশ্চিমবাংলায় স্যার একটাও জেলে বিন্দু ফেলার জায়গা থাকবে না, জেল বাড়াতে হবে আপনাকে স্যার, এদেরকে যদি ধরতে হয়। তো আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এবং মুখ্যমন্ত্রী মহোদয় এই বাংলাতে কথা বলার জন্য। আমাকেও স্যার 72 দিন এরা জেলে ঢুকেছিল মিথ্যে মামলাতে 2014 সালে। এই দিলীপ বাবুর কথা বলছেন না, যিনি আজকে মন্ত্রী, উনাকে উত্তরবঙ্গে মেরে ফাটিয়ে দিয়েছিল সমীর বাবু। কোথায় ছিলেন? কোথায় ছিল আপনারা এই সদস্যরা যখন এই দিলীপ বাবুকে মেরেছিল উত্তরবঙ্গে? কোথায় ছিলেন? তাহলে যেটা বলবেন সদনে, এই সদনকে কলুষিত করবেন না, মিথ্যা তথ্য দেবেন না। আজকে একজন বিধায়িকা বললেন ডিম, উনারা ডিম খেতে পছন্দ করেন, ডিম দেবে না কেন? জনগণ ডিম দিচ্ছে। উনারা নিতাইয়ের ভোগ পছন্দ করেন না, উনারা ইস্কনের মন্দির যেতে পছন্দ করেন না, উনারা মসজিদে যেতে পছন্দ করেন, উনারা অন্য কিছু পছন্দ করেন। তো তার জন্য উনারা ডিম খাবেন না তো কি খাবেন?
দিন দেবেন, দিন দিতেই হবে। এই জন্য ধন্যবাদ জানাই স্যার, সদনকেও ধন্যবাদ জানাই যে ইনারা আজকে এগুলো বলছেন। 15 বছর তো আগে আমরা ক্ষমতায় থাকিনি স্যার, আমরা কেবলমাত্র 69 দিন এসেছি। আর এই 69 দিন এসে আমাদের সরকার যেটা স্যার দিয়েছে সেটা স্যার বলে, আপনার ধৈর্য ধরে একটু শুনুন। আপনারা করেছেন, আপনাদেরকে শুনতে হবে। আমাদের পূর্বতন স্পিকার মহোদয় আছেন, ওনাকে আমরা সম্মান জানাই, উনি এখন বিধায়ক। উনি বিগত দিন আমাদেরকে বলতে দেন না, আপনারা সদনে 365 দিনের মধ্যে আমরা অর্ধেক দিন ওই আম্বেদকরের পদদেশে আমাদেরকে কাটাতে হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী যিনি আজকে, তিনি বিরোধী দলনেতা ছিলেন, অর্ধেক দিন বিয়ে আম্বেদকরের পদতলে কাটাতে হয়েছে। তার প্রমাণ তো এখানে আছেন প্রাক্তন স্পিকার মহোদয়, তিনি তো শুনছেন। তো যাই হোক, আমরা এখন এসেছি সবকা সাথ স্যার, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নিয়ে। আমাদের 100 দিনের কাজের পরিবর্তে স্যার এই পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা সম্মানীয় মন্ত্রী মহোদয় দিলীপ বাবুকে ধন্যবাদ জানাবো যে আপনি 125 দিন আমাদের এই প্রকল্প নিয়ে এসেছেন। আর এই প্রকল্পে প্রান্তিক যারা গ্রামের মানুষ, আমি তো চাষার বাড়ির ছেলে, আমি নিজেও চাষ করি। বাঁকুড়া এমনিতেই দীর্ঘদিন বঞ্চিত হয়েছে, 34 বছর, বিদায়ী 15 বছর। আশা করব আপনার হাত ধরে, যেহেতু আমার বাঁকুড়া জেলার দুটো নদীমাতৃক আমরা জেলাতে বাস করি, দুদিকে দুটো নদী রয়েছে, তাই আমি আবেদনটা আগেই জানিয়ে রাখি, নাহলে আমাদের লাল লাইট স্পিকার মহোদয় দিয়ে দেবেন, আমার কথা শেষ হয়ে যাবে। তো স্যার আপনাকে অনুরোধ করব, অন্তত বাঁকুড়ার দিকে অন্তত তাকিয়ে দেখুন। এখনো 70% তারা জলের উপরে নির্ভর করে, কেননা আমাদের খরা এলাকা, দুটো নদী রয়েছে, যেন একটা চেক ড্যাম করে দেওয়া যায়, সেইটুকু আপনার অন্তত সহযোগিতা আমরা চাইব। এবং বাঁকুড়া জেলার জন্য যারা এই 15 বছর ক্ষমতায় ছিল, যারা আমাদেরকে কিছু করতে দেয়নি, আমাদের এনআরজিএস কাজ থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে, আমি প্রমাণ আমার আছে, মোবাইলে ছবি আছে, বন লাগানো হয়েছে মন্ত্রী মহোদয়, কিন্তু সেখানে পুকুর নাম করে সেখানে 15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, বড় গাথা আছে, কিন্তু পুকুর হয়নি, আজ অব্দি পুকুর হয়নি। আজকে যারা বড় বড় কথা বলছেন, পুকুর হয়নি, পঞ্চায়েতের কাজ হয়নি, আমাদের ছবি আছে। সম্মানীয় স্পিকার মহোদয়, এখানে আমাদের ওই বনসৃজন প্রকল্পের বন তৈরি করার জন্য সেখানে ধুতরা গাছ খালি দেখতে পাওয়া যায়, কোনো স্যার কোনো গাছ নেই, না আছে আম গাছ, না আছে কাঁঠাল গাছ, না আছে জাম গাছ, কোনো কিছু নেই স্যার। ছোট ছোট ক্যানেল এবং ওই সিঁচাই যোজনা আমাদের কেন্দ্রের দেওয়া অর্থ, সেগুলো স্যার লুটপাট হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সজনে আমার বাঁকুড়া যোজনায় সিঞ্চাই যোজনার একটিও পুকুর কাটা হয়নি, অর্থাৎ খালকে জোড়া হয়নি। এরা বলে চোরে না, বলে ধর্মের কাহিনী, কি শুনবো স্যার? কান মনে হচ্ছে আঙুল দাবাদি, এরা এত জ্ঞান দিচ্ছেন, এত জ্ঞান দিচ্ছেন যেন আমাদেরকে শুনতে হবে রাজনীতিটা এদের কাছ থেকে। তো যাই হোক স্যার, আমি আমাদের সরকারকে ধন্যবাদ জানাবো, যেভাবে সরকার আমাদের বরাদ্দ করেছেন আগামী দিন সবকা সাথের মধ্য দিয়ে বিভিন্ন প্রকল্পে দিয়েছে। মাননীয় রাজ্যপাল মহোদয় 2026-27 আর্থিক বছরের জন্য ভয় নির্বাহের জন্য 40 নম্বর অভিযানের পরিপ্রেক্ষিতে 2501টি গ্রাম উন্নয়নের জন্য বিশেষ কার্যক্রম মুখ্য খ্যাত অধীনে 1,779,89,58,000 টাকা বরাদ্দ করেছেন। আমি ধন্যবাদ জানাই এই সদন থেকে এই সরকারকে। আপনারা পাবেন, চিন্তার কোনো কারণ নেই। আপনারা যেমন প্রথম দিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের ভাষণটা আপনারা শোনার সময় আপনারা টেবিল চাপড়াচ্ছেন, আগামী দিন এই ডবল ইঞ্জিনের সরকার, আমরা এটুকু গর্ব করে বলতে পারি 5 বছর আপনাদেরকে টেবিল থাপড়িয়ে সমর্থন জানাতে হবে এই বিজেপি সরকারকে। এখানে স্যার লাখপতি দিদি যে প্রকল্প নিয়ে এসেছে আমাদের এই ডবল ইঞ্জিনের সরকার, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, এই লাখপতি দিদি শনাক্ত করা হয়েছে 2025-26 অর্থ বছরে 31 মার্চ 2026 পর্যন্ত 17.82 লক্ষ লাখপতি দিদিকে শনাক্ত করা হয়েছে স্যার। এই আয়টাও নিয়ে আসা হয়েছে, সেখানেও এই বাজেটের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আপনারা একটু দেখে নেবেন বইটা, বাজেটটা একটু পড়ে নেবেন। এখানে স্যার আর্থিক অন্তর্ভুক্তি হিসাবে
সামাজিক সংহতি, সামাজিক উন্নয়ন হিসাবে, অকৃষিভিত্তিক উদ্যোগের প্রসার হিসাবে, এখানে প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি হিসাবে, কৃষিভিত্তিক জীবিকা হিসাবে যে কয়েক লক্ষ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই সরকার, তার জন্য স্যার ধন্যবাদ জানাই এই সরকারকে এই বাজেটের মধ্য দিয়ে। এখানে নারী ও শিশু বান্ধব সংঘ, যেখানে স্যার আমরা গেলে আমাদের প্রান্তিক যে সমস্ত মানুষেরা, গরিব মানুষেরা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, যেটা সম্মানীয় মন্ত্রী মহোদয়ের এলাকা, এখানে সঠিক আমরা স্যার বিচার পেতাম না, আমাদেরকে ফিরে আসতে হতো। আজকে ওনারা বলছেন পঞ্চায়েতে আমাদেরকে যেতে দিচ্ছে না। আচ্ছা বলুন তো, একটা প্রমাণ দেখাতে পারবেন যে আমাদের কোনো সদস্য এখানে উপস্থিত আছে, কোনো একটা পঞ্চায়েতে পদ আগলে দাঁড় করিয়েছে? আপনাদের যে পঞ্চায়েতের যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, একটা কেউ পথ আটকিয়েছে? কিন্তু আমি এই মোবাইলের মধ্য দিয়ে আপনাদেরকে ছবি দেখিয়ে দেবো যে আপনারা মারধর করেছেন, রক্তারক্তি করেছেন, আমাদেরকে যেতে দেননি, আমাদের পরিষেবা তো দূরে থাক, পঞ্চায়েত অফিসে কোনোদিন বসতে দেননি। আপনারা পারবেন? আপনারা কখনো, আমরা তো 5 বছর নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম, 69 জন এই সদনে, একটা প্রশাসনিক বৈঠকে আমাদেরকে ডেকেছেন? একটাও কোনোদিন ডেকেছেন? কিন্তু আমাদের এই সরকার এই 4 তারিখের পর থেকে আপনাদেরকে আমরা হলফ করে বলতে পারি, প্রত্যেক সদস্যের বাড়িতে আমন্ত্রণ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, এই হচ্ছে সরকার, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তাই আপনাদেরকে শুনতে হবে। আপনাদেরকে যে কাজটা করে রেখেছেন সেই কাজটার পুনরাবৃত্তি করবেন না আগামী দিনে এই সদনে? আপনারা বলুন, প্রস্তাব আনুন, নিশ্চিতভাবে আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে শুনবো। আপনার তো প্রথমে খুব ভালো লাগছিল, আমাদের শোভনবাবু আছেন দীর্ঘদিনে এখানের মেম্বার, আমাদের যিনি বললেন পূর্বতনভাবে বললেন আমাদের পঞ্চায়েতের নিয়ে, উনি সমীর বাবু, আমি ওনাকে ব্যক্তিগত শ্রদ্ধা করি, কিন্তু লাস্টের দিকে যে কথাগুলো বলে গেলেন সেগুলো আমার খুব কানে আঙুল দিতে ইচ্ছে করছিল। তাই সমীর বাবু, আপনি বয়োজ্যেষ্ঠ, আমাদের বড় সিনিয়র হিসাবে আপনি অন্তত পথ দেখান। এই বিরোধী বেঞ্চে বসে যে 15 বছর মুখ্যমন্ত্রী মহোদয় যে কাজটা করেছে, আর আমাদের ভাইপো যে কাজগুলো করেছে, আজ ছিল না সেই কাজগুলো পশ্চিমবাংলার প্রান্তিক এলাকার মানুষকে দেখতে না হয়, রক্ত না ঝরে, জেলে না ঢুকে, কেস না খেতে হয়, সেইটুকু অন্তত আপনারা দেখুন, সেই দিকটা অন্তত লক্ষ্য রাখুন। এইটুকু বলে স্যার আপনাকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, জয় শ্রীরাম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ নীলাদ্রি শেখর দানা মহাশয়। ধন্যবাদ স্যার। আমি আজ যে বাজেটের উপরে আলোচনা করতে দাঁড়িয়েছি, শুধু স্যার একটি নথি নয়, এটি পশ্চিমবঙ্গের প্রতিটি শিশু, প্রতিটি মায়ের, প্রতিটি প্রবীণ এবং প্রতিটি দরিদ্র। স্যার আমি অনেক জায়গায় বলি, আমার স্বাস্থ্যের থেকেও পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হয়ে গেছে। এটাকে স্যার আপনাদেরকে একটু, প্রতিটি শিশু, প্রতিটি প্রবীণ, প্রতিটি মায়ের এবং প্রতিটি পশ্চিমবঙ্গের দরিদ্র পরিবারের জীবন এবং স্বাস্থ্যের সাথে জড়িত। স্যার একটি সভ্য রাষ্ট্রের পরিচয় তার অট্টালিকাকে দিয়ে নয়, তার নাগরিকদেরকে স্বাস্থ্য পরিষেবার মানের উপর নির্ভর করে। যে সরকার তার নাগরিককে সময় মতো স্বাস্থ্য পরিষেবা দিতে পারে না, সে তার উন্নয়নের দাবিতে স্বাভাবিকভাবেই প্রশ্নের সম্মুখীন হবে। স্যার পশ্চিমবঙ্গ সরকার 2026-27 অর্থবর্ষের জন্য 24,753 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেছে। তবে এই একটা বড় অংশ অবশ্যই আশাব্যঞ্জক হয়, কিন্তু প্রশ্ন থেকে যায়, স্বাস্থ্য ব্যবস্থার কি পরিবর্তন হবে, না বিগত দিনের ন্যায় সিন্ডিকেট রাজ যেভাবে জাঁকিয়ে বসেছিল একইভাবে থাকবে? স্যার স্বাস্থ্য ব্যবস্থার বরাদ্দ কত হয়েছে তার থেকে বড় কথা, যখন আমরা দেখব নিয়মিত কোনো গর্ভবতী মা হসপিটালে বেড পাচ্ছে, একজন বৃদ্ধাকে এমআরআই করার জন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে না, অথবা দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তিকে এই হসপিটাল থেকে ওই হসপিটালে যাওয়ার যে পীড়াদায়ক যন্ত্রণার সম্মুখীন হতে হয় সেটা থেকে মুক্তি পাচ্ছে, অথবা কোনো গরিব মানুষ তার চিকিৎসা পরিষেবার পরে ঔষধ কেনার জন্য তার পকেট থেকে হাজার হাজার টাকা খরচ করছে না। স্যার ন্যাশনাল হেলথ পলিসিতে বহুদিন ধরেই সরকারি স্বাস্থ্য ব্যয় বাড়ানোর কথা বলেছে। এই 2026-27 অর্থবর্ষে নতুন সরকার প্রায়
500 কোটি টাকা মতো বৃদ্ধি করেছে। অবশ্যই এটা আমাদের কাছে একটা আশার আলো দেখাচ্ছে। তবে স্যার শুধু বরাদ্দ বৃদ্ধি করলেই হয় না, কোন খাতে কিভাবে খরচ হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই নিয়ে স্যার আমি সরকারের কাছে 5টা মৌলিক প্রশ্ন রাখতে চাই। প্রথম প্রশ্ন, এই বাজেটে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যে শূন্য পদ আছে তার পূরণের জন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা কোথায়? কারণ স্যার আমরা যদি দেখি সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্স তথ্য অনুযায়ী 78,000 রেজিস্টার্ড অ্যালোপ্যাথি ডক্টর ওয়েস্ট বেঙ্গলে আছে, কিন্তু সেখানে মাত্র 17,692 জন সরকারি পরিষেবা দিচ্ছে বা সরকারের সাথে যুক্ত আছে। একটা বড় যে ল্যাগ তৈরি হচ্ছে, তথ্য বলছে স্যার নার্স ডক্টর মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 65% শর্টেজ আছে, আর স্পেশালিস্ট পোস্টে প্রায় 85% স্যার শর্টেজ আছে। স্যার যদি আমি ডক্টরের রেশিও দেখি, ডক্টর পপুলেশন রেশিও WHO নির্দেশ অনুযায়ী প্রতি 1000 মানুষের একজনের ডক্টর দেখা দরকার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত 15 বছরের সরকার নীল সাদা রঙের উন্নয়নের বুলিয়াউড়ে সেখানে পৌঁছে দিয়েছে 1665 জন পৌঁছে একটা মাত্র ডাক্তার। আমাদের ব্যাপক স্যার ঘাটতি আছে। নার্সের ক্ষেত্রে যদি দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী 500 জনের ক্ষেত্রে একটা নার্সের হওয়া দরকার ছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে 1100 জন মানুষ পিছু একজন করে নার্স, কিন্তু এমন অনেক প্রচুর নার্স আছে যারা তাদের নিজস্ব উদ্যোগে রাজ্যের মধ্যে থেকে বা রাজ্যের বাইরে থেকে পড়াশোনা করেছে, কিন্তু তাদেরকে এখনো তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এদিকে কিন্তু নার্স পপুলেশন রেশিও বেড়ে যাচ্ছে। স্যার গত 17 জুলাই একটি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রিন্সিপাল স্যার আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্যারকে চিঠি করেছেন যে 100 বছরের পুরাতন প্রতিষ্ঠান, ওখানে প্রায় 50% ডক্টরের অনুপস্থিতি সেখানে নাই। এই আমাদের স্যার স্বাস্থ্য ব্যবস্থা, এটার থেকে পরিত্রাণ বাংলার মানুষ পেতে চায়। এর থেকে মানুষ স্বাস্থ্য পরিষেবা যাতে বেটার পায়, তার জন্য আমরা স্বাস্থ্যমন্ত্রী তার কাছে আমি আবেদন করব। দ্বিতীয় প্রশ্ন স্যার, জেলা হাসপাতালগুলিকে প্রকৃত অর্থে সুপার স্পেশালিটি পরিষেবায় উন্নতিকরণ করার কি পরিকল্পনা আছে? স্যার আমি প্রকৃত অর্থে এই জন্যই বললাম, এমন ঘটনা আছে পশ্চিমবাংলায় এক্সরে মেশিন আছে, টেকনিশিয়ান নাই। টেকনিশিয়ান থাকলে এক্সরে যে প্লেট রিপোর্ট করার জন্য না পেপার আছে না প্লেট আছে, এই দুরবস্থা চলছে। আমাদের সেক্ষেত্রে আমরা আশা করব যে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো। কারণ আমরা বেডের ক্ষেত্রে যদি দেখি WHO নির্দেশনা অনুযায়ী প্রতি 1000 মানুষের জন্য ওয়েস্ট বেঙ্গলে 3 থেকে 5টা বেডের দরকার। সেখানে আমরা বাস্তবিক অর্থে দেখছি পশ্চিমবাংলায় প্রতি 1000 মানুষের জন্য একটা বা একটার একটু বেশি 1.1 বেড হচ্ছে। এই দুরবস্থার মধ্যে দিয়ে স্যার আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। স্যার আমার তৃতীয় প্রশ্ন, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিশেষজ্ঞ চিকিৎসকের নিশ্চিত করার পদক্ষেপ কি নিয়েছে স্বাস্থ্য দপ্তর? কারণ স্যার দেখছি স্পেশালিস্ট যে পোস্ট আছে 85% স্যার সেখানে শর্টেজ। স্যার আমার চতুর্থ প্রশ্ন, সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ঔষধ, রোগ নির্ণয় পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা কি? স্যার পঞ্চম প্রশ্ন, বরাদ্দকৃত অর্থ কোথায় কিভাবে খরচ হচ্ছে তার একটা হোয়াইট পেপার জনসম্মুখে আনা হোক। স্যার পরিশেষে যেহেতু আমার সময় স্বল্প, স্যার আমি দুটো স্যার ডিমান্ড রাখবো। প্রথম ডিমান্ড হচ্ছে স্যার কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম করা হোক। এটা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের মানুষ যখন এখানে চিকিৎসা নিতে আসছে, এখানে বেড না পেয়ে দালালের খপ্পরে পড়ে যাচ্ছে। তা কেন্দ্রীয়ভাবে রেফারেল সিস্টেম ব্যবস্থা হোক, এবং সাথে সাথে আমরা যারা বিধায়ক আছি আমাদের পরিবারের চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আমরা বেসরকারি উদ্যোগে যাই, এটা আমাদের বন্ধ করা দরকার। কারণ এই ধরনের রিপোর্ট দেখা গিয়েছে বিগত 17তম বিধানসভায় একটি বিধায়ক তার স্ত্রীর সন্তান হয়েছিল, তার সন্তান প্রসবের খরচ 6 লক্ষ টাকা দেখিয়েছিল, পেপার পত্রিকা এসেছিল। তাই আমি আশা করব যে সরকারি উদ্যোগে আমরা বিধায়ক, আমরা যদি সরকারি পরিষেবা থেকে দূরে থাকি, তাহলে আমাদেরকে যারা পাঠিয়েছে জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছে, আমাদের ভোটার জনগণ তাহলে সরকারি পরিষেবামুখী কিভাবে হবে? তাই এই বিষয়টি থাকবে স্যার। আর একটা কথা, যে আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ি কন্যা, স্বাস্থ্যমন্ত্রীকে আমি বলবো আপনি এটা স্পেশাল আরো উদ্যোগ নিন। অভয়াকে যেভাবে তার প্রতিষ্ঠানের মধ্যে ডিউটিরত অবস্থায় তাকে খুন করেছে, যারা যারা যুক্ত একটা হলো ছাড় পাই, দ্রুততার সাথে শর্ট টাইমে আমাদের বাড়ির কন্যা অভয়ের বিচারের ব্যবস্থাও আমাদের স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নেবে, এই আশা আমি করবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মাননীয় সদস্য।